সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে বেলকুচি উপজেলার কামারপাড়ায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আগের কোন মামলায় তাকে আটক করা হয়েছে বলে ধারণা করেন তিনি। তবে কখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 5ই আগস্টের পর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা গেছে কিনা? তিনি তো সেনাবাহিনীর হেফাজতে আছেন, পুলিশে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে কি কিছু জানা গেছে কিনা? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আজকে দুপুরেই তার বেলকুচি বাড়ির থেকে আটক করেছে সেনাবাহিনী। দুটি গাড়ি গিয়ে তাকে কিন্তু বাড়ি থেকে আটক করে নিয়ে এসে কোথায় রেখেছে এবং কখন নাগাদ আসলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বা আদালতে সোপর্দ করা হবে কিনা, কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে কোনো বিষয়ে কিন্তু আমরা সঠিকভাবে এখনো জানতে পারিনি। তবে তাকে যে আটক করা হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মন্ত্রী থাকার পরে আর পরের দুইটি নির্বাচনে কিন্তু তিনি দলীয় মনোনয়ন পাননি। পরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর মমিন মণ্ডলীদের বিপরীতে ইগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পরে কিন্তু আসলে দলীয় কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যাচ্ছিল না। তো 5 আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস পালিয়ে গেলেও তিনি কিন্তু বেলকুচিতে তার যে বাড়ি সেই বাড়িতেই অবস্থান করছিলেন এবং আজকে তাকে আটক করা হলো এবং আটকের পরে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টি আমরা জানতে পারিনি। তবে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, তাকে কখন পুলিশের কাছে সোপর্দ করা হবে, আজকে তাকে আদালতে আনা হবে নাকি কালকে আদালতে আনা হবে, পুরো বিষয়টি আমরা আসলে জানতে পারবো। তবে আমরা যেটা জেনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখেছি যে তার কামারপাড়া বাড়ির থেকে দুটি গাড়ি সেনাবাহিনী গাড়ি করে তাকে প্রথম গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আমার কাছে লতিফ বিশ্বাস আটকের সর্বশেষ খবর। সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আটকের বিষয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। আজও ঘন কুয়াশার দাপট ছিল দেশ জুড়ে। এতে দৃষ্টির সময় কমে যাওয়ায় সড়ক ও নৌপথে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে কৃষিকাজ ব্যাহতের পাশাপাশি বাড়ছে রোগবালাই। টানা 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। দিনে খানিকটা সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। শুধু পঞ্চগড় নয়, শীতে কাঁপছে মেহেরপুর চুয়াডাঙ্গাও। সকালে ঘন কুয়াশায় ডুবে থাকছে যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ নানা জেলা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আজকে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে চলাফেরা খুব অসুবিধা হয়েছে। একটু রোদ দেখা যায়, তারপর আবার 1 ঘন্টা পরে আবার নিয়ে যায়। সে রোদটাও তীব্রতা না, যার জন্য মানুষ খুব কষ্টে আছে। নাটোরে সকালে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট। নওগাঁয় ব্যাহত ইরি বোরোর আবাদ, বেড়েছে রোগবালাইও। যদিও সকাল 10টার দিকে সূর্য ওঠে, তবে সূর্যের তেমন তাপ থাকে না, আবার বিকালে সূর্যের তাপ থাকে না, একেবারে প্রচন্ড শীত পড়ে। কাটতেছি আর ধান লাগাচ্ছি আর ধান বিচন তুলতেছি, খুবই কষ্ট হচ্ছে আমাদের। এর মধ্যেই মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কয়েক জেলায় তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর 7 এবং 8 তারিখের দিকে দেশের উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টি, হালকা বৃষ্টি বা ড্রিজেল এরকম সম্ভাবনা রয়েছে। তো এরপরে এই বৃষ্টিটার পরে 8 তারিখে পরে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ওখান থেকে টেম্পারেচার আবার ফল করার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে রাতে বন্ধ থাকছে দৌলতদিয়া পাটুরিয়া ও লক্ষ্মীপুর ভোলা রুটে ফেরি চলাচল। সকালেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে নওগাঁ ও দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে জানাবেন সাদিকুল ইসলাম।
সাদেকুল, নওগাঁয় শীত কেমন অনুভূত হচ্ছে এবং রোগবালাই থেকে শুরু করে বিশেষত কৃষি কাজে কেমন প্রভাব ফেলছে শীত? আপনি জানেন যে গত 5 দিন ধরে কিন্তু নওগাঁয় তীব্র শীতে আপনি কিন্তু জনজীবনে একটা স্থবিরতা এসেছিল। আমরা লক্ষ্য করেছি গত 2 দিন ধরে কিন্তু আবার ঝলমলে রোদ দেখা দেওয়ার পরে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। আমি আপনাকে দেখাতে চাই যে এটি নওগাঁ শহরতলির একটি বিল এলাকা। এই বিল এলাকায় দেখেন এখন কিন্তু চলছে আপনার চলতি মৌসুমের বোরো রোপণের কাজ, অর্থাৎ জমিতে পানি দিয়ে সেচ দিয়ে জমি তৈরি করা, রোপণ করা, এবং এই কাজগুলো কিন্তু এখন চলছে। কিন্তু গত 4 দিন কিন্তু কৃষি শ্রমিকরা এই মাঠে আসতে পারেননি তীব্র কনকনে শীতের কারণে, যে কারণে কিন্তু অনেকটাই বিলম্বিত হয়েছে বলে মনে করছেন এখানকার চাষিরা। তারা যেটি বলছেন যে আমরা আরো 1 সপ্তাহ আগে থেকে কিন্তু এই চাষাবাদ থেকে শুরু করি, কিন্তু এবারে এই তীব্র শীতের কারণে কিন্তু আমাদের কিছুটা বিলম্ব হয়ে গেছে। আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে এবছর কিন্তু নওগাঁ জেলায় 1,89,000 হেক্টর জমিতে ইরিবোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং এজন্য তৈরি করা হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে ইরির বীজতলা, এবং এই বীজতলাগুলো কিন্তু ঘন কুয়াশার কবলে পড়ে কিছুটা ক্ষতির মুখে পড়েছিল। কিন্তু কৃষি বিভাগ যেটি বলছে যে এখন আবহাওয়া ভালো হবার কারণে এই বীজতলার তেমন কোনো ক্ষতি হবে না, বরং আমাদের টার্গেট ছিল 9,5 হেক্টর জমিতে বীজতলা তৈরি। সেক্ষেত্রে কিন্তু আমরা 10,000 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছি। সেক্ষেত্রে বীজতলা নিয়ে কোনো সমস্যা হবে না। আর শীত পরিস্থিতির কথা আপনাকে যদি বলি, আপনি জানেন যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তীব্র শীতের কারণে সকালবেলা ঘর থেকে বেরোতে পারেন না এবং পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তাদের কিন্তু চরম শীত কষ্ট পোহাতে হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানাবো যে প্রতি বছর আমরা দেখেছি যে সরকারি বেসরকারি পর্যায়ে আপনার এখানকার ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কিন্তু শীতবস্ত্র, কম্বল ইত্যাদি বিতরণ করা হতো, কিন্তু এবারে তেমনটি কিন্তু নেই বললেই চলে। সরকারি পর্যায়ে গত পরশু এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির মাঝে প্রায় 1,000 কম্বল বিতরণ করেছেন। এর বাহিরে বিএনপি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আমরা দেখেছি কিছু কিছু এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন। কিন্তু এখানকার যারা দরিদ্র সম্প্রদায়ের লোকজন তারা বলছেন যে এটি চাহিদার তুলনায় কিন্তু খুবই কম। আর একটি তথ্য আপনাকে জানাই যে আপনি জানেন যে আপনার এখানে শীতজনিত রোগে প্রতিদিন নওগাঁ সদর হাসপাতালে 60 থেকে 70 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছেন, যার অধিকাংশই কিন্তু ডায়রিয়া, আমাশয়, হাঁপানি রোগে অনেকেই আক্রান্ত হচ্ছেন। সাদেকুল, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকবেন। এবার দিনাজপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী এস.এম. আলমগীর। আলমগীর, দিনাজপুরে তাপমাত্রা কেমন রয়েছে এবং স্বাভাবিক জনজীবন আসলে শীতে কতটা প্রভাবিত হচ্ছে? আসলে দিনাজপুরের তাপমাত্রা আজকে 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনাজপুরের তাপমাত্রা গত 2 দিন আগে কিন্তু তীব্র এখানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজকে কিছুক্ষণ আগে দিনাজপুর আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে হিমালয়ের এলাকায় একটি ওখানে হিমেল বাতাসের একটি ওখানে তীব্র একটি বাতাসে ওখানে একটা আবহাওয়া তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার কারণে দক্ষিণে যে বঙ্গোপসাগর থেকে যে একটি ওখানে বাতাস যে এখানে প্রবাহিত হয়, সে বাতাস ওখানে প্রবাহিত হতে পারতেছে না। ফলে আগামী 8 থেকে 10 তারিখে এখানে উত্তরের জেলাগুলোতে এখানে কিন্তু মৃদু বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দিয়েছে দিনাজপুরের আবহাওয়া পর্যবেক্ষণ যেটি কেন্দ্র রয়েছে। সেখানে বলা হচ্ছে যে বৃষ্টিপাতের পাশাপাশি এখানে কিন্তু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে। আপনাকে বলে রাখি যে এই কয়েকদিনের শৈত্যপ্রবাহ এবং তীব্র শীতের কারণে দিনাজপুরে কিন্তু আমি কৃষকদের সাথে কথা বলেছি, এখন যে বড়র যে বীজতলা তৈরি করা হচ্ছে সেই বীজতলাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে এবং কৃষকরা কিন্তু এই রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কৃষি অফিস থেকে বলা হয়েছে যে এখানে পলিথিন দিয়ে বীজতলাগুলোকে ঢেকে দেওয়ার জন্য এবং কীটনাশক স্প্রে করার জন্য। তারা কিন্তু কীটনাশক স্প্রে করতেছে এবং বীজতলাগুলোকে ঢেকে দিচ্ছে এবং এতে করে তারা কৃষকরা বলতেছে তাদের যে বাড়তি খরচ হচ্ছে এবং এই বাড়তি খরচের কারণে আসলে কিন্তু তারা এই বীজতলাগুলোতে তাদের যে উৎপাদন খরচ কিন্তু তারা বেড়ে যাবে। শুধু তাই না, বড় আবাদের পাশাপাশি অন্যান্য যে এই মৌসুমে যে এই ফসলগুলো রয়েছে, শীতকালীন যে ফসলগুলো রয়েছে, তীব্র শীতের কারণে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে সেগুলোতে কিন্তু অনেকগুলো ব্যাঘাত ঘটছে। বিশেষ করে কপি সহ অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যার কারণে বলা যায় যে এই শীতকালীন এই তীব্র যে শীত, এটি যদি আপনার আগামী 8-10 তারিখে দিনাজপুর আবহাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে যদি বৃষ্টিপাত হয় এবং শীতের তীব্রতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আসলে আগামীতে কিন্তু এই শীতজনিত কারণে কিন্তু বড়
আবাদের কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে শীতকালীন যে সবজি এবং শীতকালীন যে ফসল রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষতির সম্ভাবনা থাকবে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। এই হচ্ছে দিনাজপুরের শীতের বর্তমান অবস্থা। নওগাঁ দিনাজপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধনে এসব কথা বলেন তিনি। এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমির বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা দেন। আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল, যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সেই জায়গায় পান। চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজার একচেটিয়া নিয়ন্ত্রণে রাখা আমদানিকারকেরা সরে যাওয়ার সুযোগে ব্যবসা বাড়ছে ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের। রমজান সামনে রেখে ভোগ্যপণ্য আমদানিতে ফিরেছেন অর্ধশত ব্যবসায়ী। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ব্যবসায়ীদেরও সুযোগ বাড়াতে হবে। অনেক বছর ধরে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনি, সয়াবিন সহ কয়েকটি পণ্যের বাজারের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। একইভাবে রমজানের প্রয়োজনীয় পণ্য, ছোলা, ডাল সহ আরও কিছু পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতেন বড় ব্যবসায়ীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে বাজারের চিত্র। আমদানি শুরু করেছেন এক সময় বাজার থেকে সরে যাওয়া ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। আপনার সবাই যদি সমান সুযোগ পায় ব্যবসার, তাহলে তো এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, গরিবদের জন্য ভালো হবে। একটা আপনার আপনিও মাল বিক্রি করতে পারবেন ইম্পোর্ট করে, আরেকজনও মাল বিক্রি করতে পারবে, তখন একটা কম্পিটিশন। জুলাইয়ে 25,000 এবং আগস্টে 35,000 টন অপরিশোধিত চিনি আমদানি করে এস আলম, কিন্তু এরপর আর আমদানি করতে পারেনি। জুলাইয়ে 18,900 মেট্রিক টন সয়াবিন আমদানি করলেও এরপর তাদের আমদানি শূন্যের কোঠায়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে বাজারে আসা নতুন একটি প্রতিষ্ঠান আগস্টে আমদানি করেছে 2,500 টন সয়াবিন। এছাড়া সেপ্টেম্বরে 3,372 টন এবং অক্টোবরে 1,486 টন ক্রুড সয়াবিন আমদানি করেছে। যে তারা সেই সুযোগটি পাচ্ছেন, আমি মনে করি যে এটা ইতিবাচক দিক। তবে এটিকে আমার মনে হয় যে আরও প্রসার করা উচিত, সবাইকে সমান সুযোগ করা দেওয়া উচিত এবং ব্যবসায়ী বা আমদানি ক্ষেত্রে যেন কোনো বৈষম্য শিকার না হন। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে বড় ব্যবসায়ীদের পাশাপাশি মাঝারি ব্যবসায়ীদের সুযোগ বাড়াতে হবে। কিছু ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে, অথবা এই যে ব্যাংক থেকে ঋণ দেওয়া, তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের দাবি, এলসিতে যেন ন্যায্য সুযোগ দেওয়া হয় তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 13 বছর আগে নাটোরের উপর দিয়ে লাইন টানা হলেও গ্যাস পায়নি এ জেলার মানুষ। ব্যবসায়ীদের দাবি, লাইনের গ্যাস না পাওয়ায় পণ্য উৎপাদনে খরচ বেশি হয়। এতে পাশের জেলা বগুড়া ও পাবনার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। উন্নত সড়ক যোগাযোগ ও রেল সুবিধা থাকায় ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ জেলা নাটোর। তবে 3 দশকেও শিল্প বাণিজ্যের দিক দিয়ে এগোতে পারেনি জেলাটি। 2011 সালে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বাগাতিপাড়া হয়ে রাজশাহী পর্যন্ত গ্যাস লাইন টানা হলেও জেলায় গ্যাস সরবরাহ নেই। গ্যাস না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি ব্যবহারে উৎপাদন খরচ বেশি হওয়ায় টিকতে পারছেন না কারখানা মালিকরা। কারখানার ব্যাহত হচ্ছে, মানে প্রোডাকশন জবে, প্রোডাকশন ছাড়া শুধু রিপেয়ারিং জবে তো একটা ওয়ার্কশপ চলে না। প্রোডাকশনের জন্য একমাত্র গ্যাসই অত্যন্ত অপরিহার্য। ব্যাংক ঋণে জর্জরিত হয়ে প্রায় দিশেহারা। এছাড়াও নতুন কোনো প্রতিষ্ঠান যদি আমরা করতে চাই গ্যাসের অভাবে, সেক্ষেত্রে আমাদের আগ্রহটা একেবারেই হারাই যায়। আমরা আশা করেছিলাম যে বনপাড়া থেকে সোজা আমাদের নাটোরের লাইনটা নিয়ে এসে নাটোর থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা না হওয়াতে আমাদের নাটোরে গ্যাস ভিত্তিক শিল্প গড়ে উঠছে না।
গ্যাস না থাকায় ফার্নেস অয়েল ব্যবহারে খরচ বাড়ছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, বগুড়া ও পাবনার সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। বগুড়া আলাদা 9 টাকা কমে উৎপাদন করে, আর আমাদের বিসিকি জ্বালানি বিভিন্ন রকম করার কারণে ফার্নেস অয়েল কাঠ 9 টাকা পার কেজিতে বেড়ে যায়। কাজেই শিল্প কারখানা এখানে লস খেয়েও চলে গেছে কয়েকটা। প্রশাসনের কাছে গ্যাস সরবরাহের দাবি জানিয়েও ফল মেলেনি বলে জানান বিসিক কর্মকর্তারা। গ্যাস না থাকার কারণে অনেক ভালো ভালো শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার বিসিকেও যেহেতু এখানে একটা শিল্প এলাকা, এখানে অনেকে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী হয়। ভালো ভালো শিল্প কারখানা এখানে আরও গড়ে তোলা সম্ভব যদি নাটোরে গ্যাস আসে। জেলায় ছোট বড় শতাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে বিসিকে আছে 36টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, লাইনটা না হলেও এত বছরে গ্যাস সরবরাহ না করার পিছনে মূল প্রতিবন্ধকতাটা আসলে কোথায়, এবং প্রশাসন কি কোনো আশ্বাস দিয়েছে নাকি দ্রুত গ্যাস সরবরাহের বিষয়ে? গত 2011 সালে যখন নাটোরের উপর দিয়ে গ্যাস সংযোগটা রাজশাহী জেলাতে যায়, তখন কিন্তু আসলে এখানে যে গ্যাস চাই একটা আন্দোলন কমিটি হয়েছিল, এই গ্যাস চাই আন্দোলন কমিটির পক্ষ থেকে যখন আন্দোলন করা হয়, তখন কিন্তু আসলে নাটোরের যে জেলা প্রশাসক ছিলেন তিনি সহ এবং যে নাটোরের স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে আসলে নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হবে। যেহেতু নাটোর সদর উপজেলাতে সীমান্তবর্তী এলাকা বাগাতিপাড়া অঞ্চলে কিন্তু গ্যাসের যে চেম্বারটা রয়েছে, ওখান থেকে কিন্তু সংযোগটা রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে যখন সিরাজগঞ্জ থেকে নাটোরে নিয়ে আসা হয়, নাটোরে কিন্তু গ্যাস দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি কিন্তু আসলে ছিল যে কর্তৃপক্ষদের, যে নাটোরে দেওয়ার পরে কিন্তু আসলে রাজশাহীতে যাওয়া হবে। কিন্তু কোনো অদৃশ্য কারণে কিন্তু আসলে সেই সময় নাটোরের গ্যাস সংযোগ দেওয়া হয়নি, যার ফলে কিন্তু নাটোরকে বাইপাস করে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। এতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো যে নাটোরে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, বা এই শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা বলেছিলাম, বা বিশেষ করে ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে শুধুমাত্র এই গ্যাস সংযোগ না থাকার কারণে কিন্তু আসলে নাটোর থেকে এই শিল্প প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এইখানে বিশেষ করে নাটোরে কিন্তু কয়েকটি বিসিক এলাকাতে কিন্তু কয়েকটি এই যে ছিল যে সিলভার, অ্যালুমিনিয়াম সহ যে স্টিলের যে কারখানাগুলো রয়েছিল, এখান থেকে আসলে উৎপাদন করা হতো এক সময়। সেই তাদেরকে আসলে ফার্নিশ অয়েল দিয়ে ব্যবহার করার কারণে খরচের পরিমাণটা অনেক বেশি হয়, তারা কিন্তু আসলে লোকসানে পড়তে পড়তে এক সময় কিন্তু আসলে তারা প্রায় বন্ধই করে দিয়েছে। এখন কিন্তু আসলে নাটোর বিসিক শিল্প এলাকায় 2-1টি যে স্টিল ফ্যাক্টরি রয়েছে, সেই স্টিল ফ্যাক্টরি রয়েছে, তারাও কিন্তু আসলে আশঙ্কা করছেন যদি গ্যাস সংযোগ পাওয়া না যায়, তারা কিন্তু আসলে এগুলো বন্ধ করে দিতে বাধ্য হবেন। কারণ তারা যে পরিমাণ খরচ দিয়ে এই উৎপাদনগুলো করছে, সেই উৎপাদনের সাথে কিন্তু আসলে বগুড়া বা পাবনার যে ব্যবসায়ী রয়েছে তাদের যে গ্যাসের উৎপাদন, সেই উৎপাদনের খরচের সাথে তারতম্য থাকার কারণে এরা আসলে লোকসানে পড়ছেন। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। যমুনার বুকে নবনির্মিত রেল সেতু দিয়ে চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চালাচ্ছেন প্রকৌশলীরা। সোমবার পর্যন্ত সেতুর দুই পাশ থেকে ট্রেন চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর আশা করা হচ্ছে। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে শেষ হয়েছে যমুনার উপর দেশের দীর্ঘতম রেল সেতু। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত সেতুতে চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। সোমবার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় প্রথমে ঘন্টায় 60 কিলোমিটার ও পরে ধাপে ধাপে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে পাশাপাশি দুটি ট্রেন চালানো হয়। এ সময় বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা করেন প্রকৌশলীরা। দীর্ঘ পরিশ্রমের পর দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করায় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। আমার অনুভূতি অসাধারণ। এখানে প্রজেক্টটা শুরু থেকে আছে, একদম পাইলিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত থাকতে পারে এত বড় একটা কাজে, ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট। পার হইতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগতো, আর এই ব্রিজটা চালু হলে মানে যাওয়ার ট্রেন ইজিলি যাইতে পারবে, আবার আসার ট্রেনও ওই দিক থেকে আসতে পারবে, এবং এই ব্রিজটা পার হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর কোনো সমস্যা দেখা না দিলে ফেব্রুয়ারির মাঝামাঝি বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য রেল সেতুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এই স্পিডেই সেতুটিতে চলাচলের উপযোগী। অতএব এটা আমাদের জন্য আসলে একটা পার্সোনালি বলেন বা ইনস্টিটিউশনালভাবে রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এটাতে মানে নিজেরাই সন্তুষ্ট হতে পেরেছে। 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জাইকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লক্ষ্মীপুরে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, অভিযান এখন কোন পর্যায়ে আছে, আর ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আসলে কিন্তু শহরের যে রামগতি লক্ষ্মীপুর যে সড়ক রয়েছে, সড়কের মিয়া রাস্তার মাথায় কিছুক্ষণ আগে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে কিন্তু এখানে অভিযান তারা শুরু করেছে। তবে এই বিষয়ে আমি কথা বলেছি, যদি আমি একটু আপনাকে দেখাতে চাই যে জামশেদ আলম রানার নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন, আজকে তারা যে অভিযান শুরু করেছে এটি সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে। এখন পর্যন্ত প্রায় কয়েকটি যে ফিটনেসবিহীন যানবাহনকে জরিমানা করা হয়েছে, বাকিগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। তবে যদি আমি আপনাকে একটু বলে রাখি, গত 2.5 মাসে লক্ষ্মীপুরে 2টি বাসে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে কিন্তু 5 জন মারা গেছে, 12 জন আহত হয়েছে। সেটি হলো গিল্লায় ফিলিং স্টেশন, সেখানে কিন্তু বিস্ফোরিত হয়। এরপরে কিন্তু সে গ্যাস পাম্পটি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত সেখানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এই বিষয়ে যে তদন্ত করা হয়েছে, এই তদন্ত কিন্তু যে ফিটনেসবিহীন যে যানবাহন রয়েছে, বাস রয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রমাণিত হয়েছে। এর বাইরেও যে বিভিন্ন ধরনের যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার রয়েছে বা ফিটনেসবিহীন যানবাহন রয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন। তবে আমরা এখানে যিনি জামশেদ যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, তার সাথে আমি কথা বলেছি। তারা বলছেন আজকের যে অভিযান, এই অভিযানের মতো তারা প্রতিনিয়ত সড়কের বিভিন্ন স্থানে তারা অভিযান চালাবেন, এমনটি তারা বলছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে উপজেলা প্রশাসনের সাথে যে জেলা বিআরটি এর কর্মকর্তারা রয়েছেন, বিআরটির সহকারী পরিচালক যিনি কামরুজ্জামান তিনিও রয়েছেন, অর্থাৎ পুলিশ রয়েছেন, বিআরটি কর্মকর্তা রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছেন। এই সবার সম্মিলিতভাবে কিন্তু এই অভিযান সেটি তারা শুরু করেছেন। এই অভিযান চলমান থাকবে এমনটি বলেছেন। তবে আমি এর বাইরে কিন্তু আমি এখানে অনেক যে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, আসলে অনেকে জানেন না তাদের যে প্রত্যেকটি যে বাস রয়েছে, বাসে যে সিলিন্ডার রয়েছে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ সেগুলো নির্মমারেন, এমনটি তারা না জানার কারণে মূলত বারবারে বিস্ফোরণ হচ্ছে। তো লক্ষ্মীপুরে যে লক্ষ্মীপুর টু রামগতি, লক্ষ্মীপুর টু রায়পুর এবং লক্ষ্মীপুর টু রামগঞ্জ এবং চন্দ্রগঞ্জ, এই কয়েকটি সড়কে কিন্তু প্রায় যে মিলে সিএনজি এবং বাস মিলে প্রায় 15,000 যানবাহন চলাচল করে। এই সব যানবাহনে কিন্তু মূলত যে গ্যাসের উপর নির্ভরশীল। তো এসব সিলিন্ডার বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে। তবে এখানে যে মানুষ রয়েছে তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে যেন এই ফিটনেসবিহীন যে যানবাহন রয়েছে, যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে কিন্তু বারবারে এই ধরনের দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটতে থাকবে। দুর্ঘটনার কারণে মানুষের প্রাণহানির আশঙ্কা করছে। তো দ্রুত এসব ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান এবং তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় নগদ 6,90,000 টাকা এবং 17 ভরি স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল। ভোরে উপজেলার বারৈখালীতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ডাকাতরা। এ সময় বাড়িতে থাকা তার বড় বোনের হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তারা। সেলিম খানের বাড়ি থেকে 3,90,000 টাকা এবং 5 ভরি স্বর্ণ, আর রেজানুর খানের বাড়ি থেকে 3 লাখ টাকা ও 12 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত 4 আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে 4 শিক্ষার্থী নিহত ও 3 শতাধিক মানুষ আহত হয়। ওই ঘটনায় সরাসরি জড়িত থাকায় আব্দুল খালেক বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঝালকাঠির 15টি এলাকার নদীর চর থেকে দিন-রাত অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে ভাঙন দেখা দিয়েছে তীরবর্তী কয়েকটি গ্রামে। অবৈধ মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ঝালকাঠির সদর উপজেলা রাজাপুর নলছিটির দুটো নদী থেকে অবাধে চর কাটছে এক শ্রেণীর প্রভাবশালী। এসব মাটি জেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
ঝালকাঠির দিয়াকুল, ভবানীপুর, মাটিভাঙা ও রাজাপুর সহ জেলার কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। অবৈধভাবে এসব চর থেকে মাটি কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বেড়িবাঁধের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেড়িবাঁধ ভাঙতে পারে, বহুত ঝুঁকি আছে। ওই চরগুলো কাটতে নিয়ে আসছে এই বাটায় বিক্রি করি মাটি। আমাদের ফিল্ডের সর্দার আছে, সর্দার এই জায়গায় মালিকের কাছে বিক্রি করে। যদি এরকমের মাটি কাটে সেগুলি বন্ধ দিয়ে না করে তাই ক্ষতিগ্রস্ত হবে। এইটা সরকারের কাছে আমাদের দাবি যে যাতে এটা বন্ধ করার প্রচেষ্টা সরকার চালাবে। মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে। মাটি কাটায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় 4 জনের মৃত্যুদণ্ড এবং 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমানের রায় ঘোষণা করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে 50,000 টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 8 জনকে 25,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 3 মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলা থেকে জানা যায়, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। 2017 সালের 21শে জানুয়ারি সাইফুলের বাড়িতে হামলা করে আবুল কালামের সমর্থকরা। এ সময় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে মকবুল হোসেন ও সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বড় একটি অংশে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিটুমিন উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এছাড়া নাটোরের সিংড়ায় 5 গ্রামের মানুষের ব্যবহার করা একটি গ্রামীণ সড়ক পাকা করার উদ্যোগ নেয়নি কোনো সরকার। জয়পুরহাটেও বেহাল একটি বাইপাস সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছোট বড় গর্তের কারণে বেহাল চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। হাজীগঞ্জ থেকে খাজুরিয়া অংশের 17 কিলোমিটারে প্রায় সব জায়গায় উঠে গেছে বিটুমিনের আস্তরণ, কোথাও আবার ঢালাইও নষ্ট হয়েছে। এতে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকায় চলাচলে বিপাকে পড়েছেন যাত্রীরা। 10 থেকে 20 মিনিটের ভিতরে হাজীগঞ্জে বা তার গন্তব্যে পৌঁছবে, কিন্তু সেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। এই সড়কে 1 ঘন্টায় যাত্রায় সময় লাগছে 3 ঘন্টা। এতে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সড়ক বিভাগ বলছে, ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত মেরামত শুরু হবে না। ডান পাশটা খুব কম নষ্ট হচ্ছে, কিন্তু বাম পাশটাই বেশি নষ্ট হইতেছে। এটা মূলত ওভারলোড গাড়ির কারণে। ওভারলোড গাড়ি যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে এই রাস্তা আমাদের পিএমপিতে কাজ করার পরেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। নাটোরের সিংড়ায় তাজপুর ব্রিজ থেকে হাঁসপুকিয়া স্কুল পর্যন্ত 6 কিলোমিটার সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ছোট হলেও এই সড়ক ব্যবহারকারী রয়েছে প্রায় 15,000। সড়ক বিভাগ বলছে, সড়কটির 4 কিলোমিটার অংশ পাকা করার উদ্যোগ নেওয়া হবে। বা গ্রীষ্মকালে এসে এই মাটি রাস্তাটা একেবারে ধুলা বালিতে হয়ে যায়, ফলে দেখা যায় যে একটা ভ্যান পাইলেও সেই ভ্যানে হয়তো 2-3জন উঠলো, আরেকজন পিছন থেকে ঠেলতে হয়। বর্ষা মৌসুমে রাস্তায় অনেক কাদো হয়ে যায়, আমরা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে বের হতে পারি না। যে প্রকল্পই আসুক, প্রথমে আমরা তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে কোমরপুর, হিয়াদপুর, হরিপুর, হাঁসপুকুরিয়া এই কয়েকটা গ্রামকে কানেক্টিভিটি দেওয়ার জন্য এই রাস্তাটা সমাপ্ত করব। ভোগান্তির আরেক নাম জয়পুরহাট স্টেডিয়াম মোড় থেকে 5 বিবি সড়কের কাশিয়াবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক। প্রায় 1 কিলোমিটার সড়কে খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে অপহরণ মামলায় মোশাররফ হোসেন মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত 31শে ডিসেম্বর হেমায়তপুরের পূর্বহাটি ভাঙা ব্রিজ এলাকায় ব্যবসায়ী রমজান খানকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে অভিযুক্ত মুসা। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে 1 লাখ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর তার ডান পায়ে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এখনও তার অবৈধ অস্ত্রটি উদ্ধার করতে পারেনি পুলিশ। তাকে মোহাম্মদপুর ডিএমপি ঢাকা থেকে
গ্রেপ্তার করে নিয়ে আসি। তার বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে, সন্ত্রাসী সহ বিভিন্ন ধরনের বড় ধরনের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গণ ছাত্র আন্দোলনে রাজীব সমরদের সাথে তার সম্পৃক্ততাও দেখা গিয়েছে। পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত রাত ৩টার দিকে বলাইকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, নূর মোহাম্মদ হাওলাদারের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডা হতো স্ত্রী নূরজাহান বেগমের। এর জেরে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় স্বামী নূর মোহাম্মদ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের 5 দিন পর কৃষক কামাল মৃধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত 2 দিনে 3 জনের মরদেহ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা উপজেলার ভোজরডাঙ্গি এলাকার একটি পেঁয়াজের ক্ষেতে রক্ত ও নতুন কবর দেখে পুলিশকে খবর দেয়। পরে কবর খুঁড়ে কামালের মরদেহ উদ্ধার করা হয়। গত 30শে ডিসেম্বর রাতে বাড়ি থেকে চা পানের জন্য বের হন কামাল। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এদিকে দিনাজপুরে পার্বতীপুরের সাঁকোয়া ব্রিজের নিচের একটি ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের উপপরিদর্শকদের মধ্য থেকে অব্যাহতি পাওয়া প্রায় 321 জন চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটে মানববন্ধন করেছেন। সকাল 10:30টার দিকে সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় 100 জনের বেশি সদস্যকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায়, গত 21শে অক্টোবর 252 জন, 4 নভেম্বর 58 জন, 28শে নভেম্বর 3 জনকে ও সর্বশেষ 8 জনকে শোকজের পর অব্যাহতি দেয়া হলো। শৃঙ্খলা ভঙ্গের একই ধরনের অভিযোগে এর আগে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের 62 জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।